বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 10 অর্থাৎ সালোক সংশ্লেষণের এই অধ্যায়ে 147, 148 পৃষ্ঠা এবং 149 পৃষ্ঠা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। এই ভিডিওটিতে আমরা সালোক সংশ্লেষণ ও সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের বিভিন্ন ধাপ সম্পর্কে বেসিক কিছু আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে বোঝা এবং শোনা, যাতে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয়, এবং পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। Audio Jungle. প্রথমে আমাদের 147 পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে। ছবিটি হচ্ছে অধ্যায় 10 সালোক সংশ্লেষণ লেখা আছে এবং একটি বর্ডের পাতার ছবি দেওয়া আছে। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে উদ্ভিদের উপস্থিতি, অর্থাৎ উদ্ভিদের জন্য সালোক সংশ্লেষণ অপরিহার্য। আমরা একটা বিষয় জানি, আমরা খাদ্য গ্রহণ করি কিসের থেকে? উদ্ভিদের ওপর নির্ভর। আর উদ্ভিদ খাদ্য কি করে? অন্যের উপর নির্ভর না, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। এরপরে যদি আমরা 148 পৃষ্ঠায় আসি, 148 পৃষ্ঠায় শুরুতে দেওয়া আছে অধ্যায় 10 সালোক সংশ্লেষণ। এই অধ্যায়ে নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। পরের পয়েন্টে দেওয়া হয়েছে উদ্ভিদের সালোক সংশ্লেষণের ধাপসমূহ, এবং 3 নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে কার্বন সংবন্ধন। অর্থাৎ এই অধ্যায়টা 3টা মূল টপিক্সের উপর আলোচনা। অধ্যায়টি অনেক ছোট একটি অধ্যায়। এই অধ্যায়টির প্রথম অংশ আমরা পড়ছি 10.1 সালোক সংশ্লেষণ। তোমরা জানো যে বীজ থেকে চারা তৈরি হয়। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি বীজ থেকে কি তৈরি হয়? চারা তৈরি হয়। এই চারাগুলো ধীরে ধীরে বড় হয় এবং দৈহিকভাবে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। অর্থাৎ একটা ছোট চারাও একসময় বড় বৃক্ষে পরিণত হয়, সে কথাটা বলা হয়েছে। বহু বছর থেকে বিজ্ঞানীরা মনে প্রশ্ন ছিল যে সময়ের সঙ্গে সঙ্গে উদ্ভিদের এই দৈহিক বৃদ্ধিতে ঠিক কোন জিনিসগুলোর অবদান রাখে। অর্থাৎ উদ্ভিদ যে ছোট থেকে বড় হচ্ছে, অর্থাৎ ছোট উদ্ভিদ থেকে বড় বৃক্ষে পরিণত হচ্ছে, এর পেছনে কোন বিষয়গুলো অবদান রাখে, এগুলো বিজ্ঞানীদের মনে কৌতূহল ছিল, জানার প্রশ্ন ছিল। এটি কি পানি, মাটিতে প্রাপ্ত নিউট্রিয়েন্ট, আলো, নাকি অন্য কিছু? এখন আমরা জেনেছি যে সূর্যের আলো, পানি এবং বাতাসের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ নিজেরাই নিজের খাবার তৈরি করে নেয়। অর্থাৎ উদ্ভিদের খাদ্য কারো তৈরি করে দেওয়া লাগে না, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এ প্রক্রিয়াটির নাম সালোক সংশ্লেষণ, এবং এই প্রক্রিয়ায় তৈরি খাবারের ওপর শুধু যে উদ্ভিদেরা নির্ভরশীল তা নয়, পৃথিবীর সমস্ত জীবজগৎ প্রত্যক্ষ না হয় পরোক্ষভাবে এর ওপর নির্ভরশীল। অর্থাৎ উদ্ভিদের ওপর প্রাণীরা নির্ভরশীল, তাই সমগ্র জীবজগতই কী হয়? উদ্ভিদের ওপর নির্ভরশীল। সবচেয়ে বড় কথা, এই প্রক্রিয়ায় উদ্ভিদ উপজাত হিসেবে যে অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে, আমরা সবাই সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। আমরা জানি আমরা প্রশ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কী করি? ত্যাগ করি। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা পৃথিবীতে প্রচুর পরিমাণ বেড়ে যেত যদি উদ্ভিদের উপস্থিতি না থাকতো। উদ্ভিদ যদি সঠিক পরিমাণে থাকতো তাহলে আরও আমাদের অক্সিজেন নিতে সুবিধা হতো, ভালোভাবে আমরা পরিবেশে সতেজ নিঃশ্বাস ফেলতে পারতাম। এখন দেখো, পৃথিবীর সৃষ্টির প্রকালে, পরের পাড়ায় দেওয়া হয়েছে পৃথিবীর সৃষ্টির প্রকালে, মানে একদম শুরুতে আমাদের বায়ুমণ্ডল তৈরি হয়েছিল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন দিয়ে। দেখো, গ্যাসগুলোর নাম আমরা মনে রাখি। নাইট্রোজেন একটা অতি গুরুত্বপূর্ণ গ্যাস। এই নাইট্রোজেনের উপস্থিতি সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে, এর পরিমাণ হচ্ছে গিয়ে 78 ভাগ। আমরা জানি এই নাইট্রোজেন আমাদের ডিএনএ তৈরি, আরএনএ তৈরিতে সহায়তা করে বেজ হিসেবে।
এরপরে বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কার্বন আর অক্সিজেনের মিশ্রিত গ্যাস। এই কার্বন ডাই অক্সাইড মূলত এমন একটি গ্যাস যেটা উদ্ভিদ গ্রহণ করে খাদ্য তৈরির জন্য, এবং আমাদের জন্য, আমাদের মানুষের জন্য বা প্রাণীর জন্য এটা একটা প্রাণঘাতী গ্যাস। এরপরে বলা হচ্ছে মিথেন। মিথেন একটি এমন একটি গ্যাস, প্রাকৃতিক গ্যাস হিসেবে মিথেন ব্যবহার করা হয়। আমরা যে রান্না করি অনেক সময় আমাদের বাসায় যে গ্যাস সিলিন্ডার আসে, সেই গ্যাস সিলিন্ডারগুলোর ভিতরে এই মিথেন গ্যাসটা প্রাকৃতিক গ্যাস হিসেবে থাকে। সেখানে কোনো অক্সিজেন ছিল না। দেখো, এই গ্যাসগুলোর উপস্থিতি ছিল বায়ুমণ্ডলে, কিন্তু কি ছিল না? অক্সিজেনের উপস্থিতি ছিল না। তোমরা আগের একটি অধ্যায় থেকে জেনেছো 2.5 বিলিয়ন বছর আগে সাইনোব্যাকটেরিয়া নামে একটি প্রোক্যারিওটীয় এককোষী জীব সূর্যালোক এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন এবং শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করতে শুরু করে। অর্থাৎ প্রথম উদ্ভিদ কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড ভেঙে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে, যার ফলে পৃথিবীতে সর্বপ্রথম অক্সিজেনের উৎপত্তি ঘটে। পরবর্তীকালে বিবর্তনের ফলে শৈবাল এই ক্ষমতা বিকশিত হয়। এই শৈবাল প্লাঙ্কটন মানে সবুজ শ্যাওলা টাইপের উদ্ভিদ এবং পূর্ণাঙ্গ উদ্ভিদ এখন আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ নিশ্চিত রাখতে একসঙ্গে কাজ করে, যা আমাদের বায়ুমণ্ডলকে ধীরে ধীরে বর্তমান অবস্থায় রূপান্তরিত করেছে। অর্থাৎ একসময় অক্সিজেনের উপস্থিতি ছিল না, তারপরে পরবর্তীকালে ব্যাকটেরিয়া, শৈবাল এই জাতীয় উদ্ভিদ যখন পৃথিবীতে আবির্ভাব ঘটে, তখন পুরো পৃথিবীটাই কি হয়ে যায়? সবুজে ভরে যায়, এবং গাছপালা বা অন্যান্য উদ্ভিদগুলোর মতো এই সব শৈবাল, প্লাঙ্কটন, তারপরে সাইনোব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ফিরিয়ে দেয়। এই অধ্যায়ে আমরা সালোক সংশ্লেষণের নামের প্রকৃতির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করব। পরবর্তী 10.2-তে আমাদের 149 পৃষ্ঠায় বলা হয়েছে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। অর্থাৎ সৌরশক্তি একটা শক্তি, সেটাকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তর করছি। এটা কিন্তু এক ধরনের রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ এটা আর পূর্বের অবস্থায় ফিরতে পারে না। তোমরা ইতোমধ্যে জেনে গেছো উদ্ভিদের ক্লোরোফিলের কারণে উদ্ভিদের পাতার রং সবুজ হয়। উদ্ভিদে ক্লোরোফিল থাকে বলে পাতার রং সবুজ হয়, এবং উদ্ভিদে যদি জ্যান্থোফিল থাকে সেটা কি এমন হয়? হলুদ হয়। তারপরে আমরা জানি ক্যারোটিন থাকলে কমলা হয়, এবং এই ধরনের অনেক রকম পিগমেন্ট থাকে উদ্ভিদে, যেগুলো উদ্ভিদের রং বহন করে। ক্লোরোফিল উদ্ভিদের পাতাকে সবুজ করে। কোনো কিছু রং সবুজ হওয়া অর্থ সেটি আলোর অন্য রং শোষণ করতে পারলে সবুজ রংটি গ্রহণ করতে পারে না। অর্থাৎ সবুজটি শুধুমাত্র সে কী করে? প্রতিফলন করে, এবং বাকি রঙগুলো সে কী করে? শোষণ করে নেয়। কাজে তোমরা নিশ্চয় বুঝতে পারছো, সালোক সংশ্লেষণের সময় গাছের পাতার ক্লোরোফিল আলো থেকে তার প্রয়োজনীয় রঙগুলো শোষণ করে সবুজ রঙটি ফিরিয়ে দেয়। ক্লোরোফিল দ্বারা শোষিত এই আলোক শক্তি সালোক সংশ্লেষণের পরের ধাপগুলো সম্পন্ন করার জন্য রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ ক্লোরোফিলের কারণেই পরবর্তী ধাপে যেতে পারে। এই রাসায়নিক শক্তি এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিক ফসফেট এখন বলছে এই নামক দুটি অণুতে সঞ্চিত হয়। এগুলো আমাদের উদ্ভিদের জৈবিক কাজ করার জন্য এটিপি তৈরি হয় বা শক্তি তৈরি হয়, যেগুলো এটিপি, এনএডিপি, তারপরে এই টাইপের কিছু হয়। আমাদের আবার পরবর্তীতে সিটিপি, জিটিপি এই ধরনের বিভিন্ন নাম পাবো, কিন্তু সবগুলোর মৌলিক একক হচ্ছে এটিপি, এটা মনে রাখবো। জীবদেহে এটিপি সকল বিক্রিয়ার জন্য শক্তি জমা রাখে এবং চাহিদা অনুসারে সরবরাহ করে থাকে। এ কারণে এটিপি কোষের জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন নামেও
পরিচিত। ছবিটার দিকে যদি আমরা তাকাই 10.1-এর এই ছবিটিতে প্রথমে একটি সূর্যের ছবি দেওয়া আছে, পরে ফসফেট গ্রুপ দেখানো হয়েছে, অর্থাৎ নিউক্লিওসাইড নিয়ে তোমরা যখন পড়েছো তখন এগুলো সম্পর্কে একটু ধারণা হয়েছে। এরপরে বলা হয়েছে রাইবোজ 1,5 বিস ফসফেট হয়, এই ধরনের রাইবোজের যৌগ গঠন হয়। অ্যাডিনিনের একটা অণু দেখানো হয়েছে। কোষের বিপাকের জন্য শক্তি নির্গত হচ্ছে, শক্তিটা কোন দিক থেকে নির্গত হচ্ছে, কোন দিকে, অর্থাৎ যেদিকেই বলি এটা শোষণের সময় উদ্ভিদ যে শক্তি তৈরি করে মূলত এখান থেকেই পায়। তুমি যখন তোমার মাংসপেশি ব্যবহার করো সেই শক্তিটি এটিপি নামের এই শক্তি সঞ্চিত জৈব অণু সরবরাহ করে। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে কি আমাদের পাওয়ার দেখাই, শক্তি দেখাই, মূলত এটা আসে উদ্ভিদ থেকে। সে কথাই বলা হয়েছে উদ্ভিদের এই এটিপি থেকে পাওয়া যায়। পরবর্তীতে বলা হয়েছে এটিপিতে 3টি ফসফেট গ্রুপ শক্তিশালী রাসায়নিক বন্ধন দিয়ে যুক্ত থাকে। ওপরে তাই চিত্রে 3টি পি দ্বার লেখা হয়েছিল। এরপরে বলা হয়েছে এই রাসায়নিক বন্ধনে শক্তি সঞ্চিত থাকে। এই রাসায়নিক বন্ধন ভেঙে একটি ফসফেট গ্রুপকে মুক্ত করা হলে রাসায়নিক বিক্রিয়া করার জন্য শক্তি বের হয়ে আসে। তখন 3টির পরিবর্তে 2টি ফসফেট থাকে বলে এটিকে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট বলে। এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এডিপি হচ্ছে গিয়ে অ্যাডিনোসিন ডাইফসফেট। কোনো কারণে যদি আমাদের এমপি থাকে তাহলে অ্যাডিনোসিন মোনোফসফেট হবে। এভাবে 1, 2, 3 ফসফেটের অণু থাকে। কাজেই আমরা বলতে পারি সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এডিপিকে এটিপিতে রূপান্তর করার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। এনএডিপি এর বেলায় ক্লোরোপ্লাস্টের সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার জন্য এনএডিপি এর সঙ্গে একটি হাইড্রোজেন সংযুক্ত করা হয়। এখানে এনএডিপি এর হাইড্রোজেন অবমুক্ত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়। অর্থাৎ এটা থেকেও আমরা বুঝলাম শক্তি তৈরি করার জন্য এটাই ব্যবহৃত হচ্ছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় শক্তির জন্য এখানে হাইড্রোজেনটা আসে। এই হাইড্রোজেন অবমুক্ত হয় বা শোষণ হয়। এই হাইড্রোজেনটা আবার কোথা থেকে আসে? এই হাইড্রোজেনটা আসে পানি থেকে। পানিকে ভাঙলে কি জানি আমরা পাই হাইড্রোজেন আর কি অক্সিজেন। সেই ঘটনাটি বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের আলোচনা আমাদের সালোক সংশ্লেষণের 148, 147, 148 এবং 149 পেজ নিয়ে যে আলোচনাটুকু ছিল। তোমাদের এর ভিতর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।